অঙ্ক সমাধান করো নিজে মিষ্টি খেতে হলে। অঙ্ক সমাধান করো নিজে মিষ্টি খেতে হলে, এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা অডিও। আম, সবার আগে বলি, আমার আজ কয়েক ঘন্টা আগে যে অডিওটা প্রকাশ করেছি, ওই কুয়াদ্রাতা সন্দেশ, ওই অল্প সত্য আর বাকিটা খালি জালি, সেটা নিয়ে অনেক অনেক কমেন্ট করছেন। ভালো লাগছে যে আপনারা শালীনতা বজায় রেখেই কমেন্ট করছেন, সে কুয়াদ্রাতের সপক্ষে হোক বা বিপক্ষে হোক, সে ইউটিউবে কমেন্ট হোক কি টুইটারে হোক। তো এখন যে অডিওটা, সেইটা আমার সে একটা মনে আছে, একটা মিষ্টির হাঁড়ি নিয়ে একটা অডিও প্রকাশ করেছিলাম কয়েকদিন আগে। তো সেখানে দেখলাম এক এক ইস্টবেঙ্গল ফ্যান লিখেছে যে উনি বুঝতে পারছেন যে আমি মোটামুটি এই ইস্টবেঙ্গলের যে আসল সমস্যাটা বুঝে গেছি। শুধু শুধু আমি নয়, মানে অনেকেই বুঝেছে, শুধু আমি বলা ভুল হবে। তো এর সমাধান কি? তো তিনি তার সাথে অনেক কিছু মন্তব্য করেছেন, সেগুলো কোট করছি না, কেননা সেগুলো বোঝা যাচ্ছে সেগুলো আবেগের কথা। মানে ঠিক যুক্তিসঙ্গত হয়তো নয়। তো এবার সমাধান কি? মানে আপনি নিজেও তো অঙ্ক করতে চান নাকি? নিজেও তো মিষ্টি খেতে চান, চান তো যে আপনাকেও কেউ মিষ্টি দিক, বা নিজে সগর্বে মিষ্টি খেতে চান। তো সমাধান কি? দেখুন, সমাধান তো আমি আমার আগের অডিওগুলোতে তো ছড়িয়ে ছিটিয়ে বলেছি। তো আমি চেষ্টা করছি একটা কালেকশন করতে, একটা মিনি অমনিবাস টাইপ, একটু সামারাইজ করতে। দেখুন, কিছু কিছু রুগী থাকে যার মাল্টিপল ডিসঅর্ডার থাকে বা একাধিক সমস্যা থাকে। তো আমি দেখেছি অন্তত বেশিরভাগ দেশে, শুধু ভারতকে এক্ষেত্রে দোষ দেব না, অনেক বড় বড় দেশেও আমি দেখেছি, ধনী দেশ, সো কল্ড ওয়েস্টার্ন কান্ট্রিজ, সেখানে না রুগীকে এর থেকে ওকে ঠেলা হয়। ভারতে তো হয়, যেখানে যখন আপনার দু তিনটে রোগ হয়েছে আলাদা আলাদা ভিন্ন বিষয়, এই ডাক্তার ওই ডাক্তারের কাছে ঠেলে, সে তার কাছে ঠেলে, এই করে। মানে কেউ যে একজন দায়িত্ব নিয়ে রুগীর সমস্ত যে রোগগুলো হয়েছে সেগুলো চিকিৎসা করবে, হয় না। এটা একটা দুর্ভাগ্যজনক কারণ, যেই কারণে আপনারা অনেকে বলেন না প্রাইভেটাইজেশন, এটা একটা কুফল। আপনি যদি সব কিছু প্রাইভেটাইজ করে দেন, তখন এইভাবে আপনাকে গরুর মতন ট্রিট করবে। আপনি পেশেন্টকে গরুর মতন ট্রিট করবে, আর আপনার থেকে খালি দুধ দোয়াবে। কেউ আপনাকে দায়িত্ব নিয়ে সততার সাথে আপনার চিকিৎসাটা করবে না। তো এবার তাহলে ইস্টবেঙ্গলের একাধিক সমস্যা আছে, আমরা তো বলেইছি। আর তার কারণ হচ্ছে, যে সিস্টেমে আইএসএলটা চলে, আইএসএল ইস্টবেঙ্গল অনেক দেরিতে জয়েন করেছে। মোহনবাগান, যেটা আপনারা বলছেন সুপার জায়েন্ট, ওটা কিন্তু একটা এটিকে, যেটা কিন্তু শুরু থেকে চলছে, এবং শুরুতে আর্লি স্টার্টের ফায়দাটা বা সুফলটা সে নিয়ে ফেলেছে। এটিকে এন্টিটিটা, যেটা আজকের দিনে মোহনবাগান সুপার জায়েন্ট নামে পরিচিত। এবার আপনি দেরিতে শুরু করেছেন খেলা, খেলা হবে, দেরিতে শুরু করেছেন, তা আপনি তাহলে কি করে গ্যাপটা মেক আপ করবেন? এবার গ্যাপটা মেক আপ করতে গেলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি একই স্পিডে দৌড়ালে চলবে না, বা সে যে রাস্তা দিয়ে হেঁটে গেছে সেই রাস্তা দিয়ে আপনি যদি হাঁটেন, তাহলে আপনার সাথে সবসময় একটা গ্যাপ থেকে যাবে। তো আপনাকে আপনার নিজের রাস্তাটা ভাবতে হবে, প্রথমে বুঝতে হবে সমস্যাটা কী। এটা অন্তত দেখে ভালো লাগছে যে নিতুরা বা ইমামির লোকরা না বুঝলেও বিগত কয়েকদিন ধরে দেখছি অনেক ইস্টবেঙ্গল ফ্যান বুঝতে শুরু করেছে যে প্রবলেমটা কী। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি নিতুর হাতে 100,000 crore দিয়ে দেন, তাহলেও নিতু কিছু করতে পারবে না ওভারনাইট। কেননা আমাদের ইন্ডিয়ান সিস্টেমে ভালো ভালো যারা ইন্ডিয়ান প্লেয়ার, তারা সব লকড এবং কন্টিনিউয়াস লকড। ধরুন কারো 3 বছর কন্ট্রাক্ট, 2 বছরের শেষ না হতে হতেই তার উপর চাপ দেওয়া হবে, মানসিক চাপ দিয়ে তার কন্ট্রাক্টটা বাড়িয়ে নেওয়া হবে। আর সে যদি খাজা প্লেয়ার হয়, তাহলে তো তাকে নিয়ে আপনার কী লাভ? 3 বছর বাদে তাকে নিয়ে তো আপনার কোনো লাভ নেই। আর ভালো প্লেয়ার হলে তাকে মানসিক চাপ দিয়ে তার কন্ট্রাক্টটা আবার রোলিং করে নেওয়া হবে। এবং আমি আমার আগের অডিওতে বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফুটবলারেরও লাভ, যদি আপনার কন্ট্রাক্টটা সারাক্ষণ রোল হতে থাকে, অন্তত 1 বছর আগে আপনি রিনিউয়ালটা পেয়ে যান। তো প্লেয়াররাও তো এটা মেনে নেয়। তো এইটা হচ্ছে আপনার প্রবলেম, এটা তো আপনি বদলাতে পারবেন না। আপনি কান্নাকাটি করতে পারেন দুপা ছড়িয়ে যে ড্রাফটিং করো, এই করো, সেই করো, সেটা তো হয়ে গেল যে আপনি অঙ্কটা সমাধান করতে পারছেন না, আপনি বলছেন স্যার অঙ্কটা বদলে দিন, অঙ্কটা সহজ করে দিন। ধরে নিন অঙ্কটা বদলাবে না, আপনাকে তো সেই মতো সমাধান করতে হবে। তো এই ব্যাপারটা আপনি তো বুঝলেন যে আপনি কিন্তু প্রতিটা সামার উইন্ডোতে ম্যাক্সিমাম বড়জোর একটা কি দুটো ভালো ইন্ডিয়ান প্লেয়ার পাবেন ট্রান্সফার
ফি দিয়ে। সেটাও মানে কে কোন মানে কোন ক্লাবের কোন একটা আর্থিক একটা সমস্যা হয়েছে, সে হয়তো ছাড়তে বাধ্য হলো। সেইভাবে আপনি দেখুন না, মোহনবাগান সুপার জায়েন্ট এতদিন ধরে এস্টাবলিশড একটা এনটিটি, আইএসএলের ফার্স্ট ইয়ার থেকে আছে। ওরা বছরে একটা কি দুটো প্লেয়ার নিতে পারে, ভালো প্লেয়ার, প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত, এবং অনেক ক্ষেত্রে সোয়াপ করে। মানে আব্দুল সাহালকে নিল, প্রীতম কোটালকে ছেড়ে দিল। প্রীতম কোটালও কিন্তু প্রিমিয়াম প্লেয়ার বা এলিট প্লেয়ার। ইস্টবেঙ্গল কাকে ছাড়বে, কোন এলিট প্লেয়ারকে ছেড়ে কোন এলিট প্লেয়ারকে নেবে? তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। তো এইটা যখন সমস্যা, তখন আপনাকে প্রথমে কি করতে হবে? আপনি জানেন যে আপনার টিমে 11খানা প্লেয়ার আছে, তার মধ্যে 4টে বিদেশি। তো বিদেশি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে না। আপনার অন্তত 6টা ভালো বিদেশি চাই। তো সেই ক্ষেত্রে ক্লেটন ফেটনের মতন বোঝাকে আপনার বইলে চলবে না। আপনি ক্লেটনকে নিন, আপনি এফসি খেলার জন্য নিন, ঠিক আছে, কিন্তু আইএসএলের জন্য নয়। আইএসএলের জন্য আপনার কিন্তু 6খানা ভালো বিদেশি লাগবে। এবং বিদেশি কিভাবে পাওয়া যেতে পারে, কোন কোন দেশ থেকে পাওয়া যেতে পারে, কিভাবে আপনি স্বল্প দামে বা ন্যায্য দামে ভালো বিদেশি পেতে পারেন, সেটা আমি আমার আগের কিছু অডিওতে বলেছি। ওগুলো রিপিট করছি না। মানে বিদেশির ব্যাপারে জিরো কম্প্রোমাইজ, কোনো ব্যাপারে কম্প্রোমাইজ দরকার করা উচিত না, বিদেশি ব্যাপারে তো একদমই নয়। এবার রইল আপনার ইন্ডিয়ান এস্টাবলিশড প্লেয়ার। সেখানে আপনার গোলকিপারটা মোটামুটি সেট রয়েছে। আপনার প্রফসুকান ভালো গোলকিপার, আপনি সেকেন্ড একটা ভালো ব্যাকআপ এনেছেন যে অন্তত 1-2 বছর খেলে দেবে। থার্ড ফোর্থকে নিয়ে আপনাকে কিন্তু অনেস্ট হতে হবে। ওই আদিত্য পাত্রকে ঢোকালাম, কিছু বাটুল গোলকিপারকে তুলে দিলাম, এজেন্টের সাথে কিছু মিষ্টি লেনাদেনা করে ওই করলে হবে না। আপনাকে এমন প্লেয়ারকে তুলতে হবে যাদের মধ্যে পোটেনশিয়াল আছে ভবিষ্যতে ফার্স্ট গোলকিপার হওয়ার। না তো কেন তুলবেন? আপনি থার্ড ফোর্থটাকে কি মানে ওই মানে ফ্রি রাইডের জন্য অনুরোধের আসর করে রাখছেন? ওই করলে কিন্তু আপনার জীবনে মুশকিল আছে। আপনি থার্ড ফোর্থ হিসেবে গৌরব হোক, জুলফিকার গাজী হোক, বা যে কোনো ভালো লম্বা দেখে গোলকিপার, একটা গোলকিপার নিয়ে এসছে চণ্ডীগড় থেকে, সেও একটা বাটুল গোলকিপার। এই ধরনের করলে চলবে না। আপনার একটা টোটাল একটা পরিকল্পনা চাই। কিন্তু আপনি যেইভাবে আপনার আন্ডার-17কে চালাচ্ছেন, আরএফডিএল স্কোয়াডকে চালাচ্ছেন, সিএফএলকে চালাচ্ছেন, আইএসএল স্কোয়াডকে চালাচ্ছেন, এমএলএ কাপের স্কোয়াডকে চালাচ্ছেন, তার মধ্যে একটা কিন্তু টোটাল ইন্টিগ্রেশন চাই, একটা ইন্টিগ্রেটেড ইন্টেন্ট চাই। আপনি এমন একজনকে এমএলএ কাপে খেলাবেন এই ভেবে যে এর মধ্যে সম্ভাবনা আছে ভবিষ্যতে আইএসএলে পাঠানোর। মানে এই মুহূর্তে সেটা হয়নি, বা এই এই মরশুমগুলোতে হয়নি। ইমামি বা বিগত যত মরশুমে আইএসএল খেলছে এগুলো হয়নি। মানে একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই। আইএসএলে হঠাৎ করে দেখলাম জেসিনকে নামিয়ে দিল কয়েক মিনিটের জন্য, মানে কোনো মাথামুন্ডু নেই। কোয়াদ্রাত কেন নামালো, যেখানে এটা অলরেডি প্রতিষ্ঠিত যে জেসিনের দ্বারা হবে না আইএসএলে, ওকে খেলিয়ে দিল 5-10 মিনিট। মানে ওর ওর যে এজেন্টকে খুশি করার জন্য, না জেসিনকে খুশি করার জন্য, না কাকে খুশি করানোর জন্য। মানে ইস্টবেঙ্গল ইজ অলওয়েজ দ্য লিস্ট প্রায়োরিটি। ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ, ফিউচার ইজ দ্য লিস্ট প্রায়োরিটি। মানে প্রত্যেকটা ডিসিশনের মধ্যে কিন্তু একটা ইন্টেন্ট থাকতে হবে, একটা পারপাস থাকতে হবে, যে আই ওয়ান্ট টু বিকাম গুড ইন আইএসএল, আই ওয়ান্ট টু এক্সেল ইন আইএসএল। সেটা ভেবে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি এমএলএ কাপেও পাঠাচ্ছেন, একটা প্লেয়ারকে পাঠাচ্ছেন, ধরুন গোলকিপার হিসেবে পাঠাচ্ছেন, কাকে পাঠাবেন? আপনি আপনার থার্ড ফোর্থ গোলকিপারকে পাঠান, কি সেকেন্ড গোলকিপার যে আইএসএলে তাকে পাঠান, তাদের ম্যাচ টাইম লাগবে। আপনি র্যান্ডাম একটা বেটে একটা ছেলেকে কেন খেলাবেন এমএলএ কাপেও? ওটা তো একটা সুযোগ, প্লেয়ার তৈরি করার সুযোগ। প্রত্যেকটা সুযোগের আপনার সদ্ব্যবহার করতে হবে। একটা সুযোগও অপচয় করলে চলবে না। আপনার সে সিএফএল খেলুন কি আরএফডিএল খেলুন, একটা সুযোগেরও অসৎ ব্যবহার করলে চলবে না। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আমান, বিষ্ণুর, এদের খেলা আমার পছন্দ না। এই দুটো প্লেয়ারের টেকনিক্যালি অনেক প্রবলেম আছে, এদের একাধিক প্রবলেম আছে। আমি সে টুইটারে আমি এবং কয়েকজন মুষ্টিমেয় ফ্যান এর আগে আলোচনা করেছি। 98% ভিন্ন মত পোষণ করে, আপনারা করতেই পারেন, এটা একটা ডেমোক্রেটিক সেট আপ, ঠিক আছে? শালীনতা বজায় রেখে দ্বিমত পোষণ করুন, কোনো অসুবিধা নেই। আমিও তো শালীনতা বজায় রেখে বলছি যে আমার পছন্দ না বিভিন্ন টেকনিক্যাল কারণে। আমি তো বিষ্ণুর কোনো পার্সোনাল লাইফ নিয়ে যাচ্ছি না, তো আমার পছন্দ নয়। এদের কেন প্রমোট করেছে যাচ্ছি না সেই সব ব্যাপারে। তো দেখুন, এই যে বিষ্ণু, সায়ন, শ্যামল, এরা রয়েছে তো এই মুহূর্তে আরএফডিএল স্কোয়াডে। তা আপনার কোচ কেন কলকাতায় নেই? কোচ কেন ইন পার্সন থেকে ট্রেনিং দিচ্ছেন এদেরকে? কোচের তো কোনো অভিজ্ঞতা নেই ফার্স্টলি, মানে হেড কোচ হিসেবে বা ডেভেলপমেন্টে ইন্ডিয়ার বাইরে তার শূন্য অভিজ্ঞতা। কিন্তু তার মধ্যে কোনো ইচ্ছেও নেই। আমি এরকম অনেক ছেলেকে দেখেছি, মানে কম মেধা নিয়ে অনেক ছেলে মেয়েকে আমার কর্মজগতে, যদি অতটা মেধা নিয়ে অতটা ইন্টেলিজেন্ট নয়, কিন্তু পরিশ্রম করে
মোটামুটি একটা জায়গায় সে নিজেকে নিয়ে যায়। তো এর মধ্যে সেও নেই, মানে স্পেনে বসে বসে মানে মোটিভেশন লেকচার দিচ্ছে। আরে তুই আয়, কলকাতা আয়, ছেলেগুলোকে খেলা শেখা। মানে ভয় বোধ হয় যে গেলে কি শেখাবো, বাজে খেললে লোকে আমাকে দোষ দেবে। মানে না আছে মেধা, না আছে কোনো পরিশ্রম করার ইচ্ছা। মানে অ্যাটিটিউড অ্যাপটিটিউড দুটোই গণ্ডগোল। অ্যাপটিটিউডে তো গণ্ডগোল, এর অ্যাটিটিউডও গণ্ডগোল। আপনার গোলকিপার কোচ কেন স্পেনে বসে আছে, যেখানে আপনার থার্ড ফোর্থ গোলকিপার আপনার আরএফডিএল খেলছে, হয়তো তাদেরকে তৈরি করতে হবে, এ স্পেনে বসে আছে। 6 মাস কলকাতা থাকে, 6 মাস দেশের বাইরে থাকে। আপনাকে কিন্তু এইসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর যেটা বলছি একটু পরিকল্পনা মাফিক। যেমন ধরুন আমি বললাম আমার বিষ্ণুকে পছন্দ নয়, ধরলাম কোয়াদ্রা তো বিষ্ণুকে পছন্দ, কিন্তু কী হিসেবে পছন্দ? উইং হাফ হিসেবে পছন্দ, তাই তো আইএসএলে। তাহলে বিষ্ণুকে আরএফডিএলে কেন স্ট্রাইকার হিসেবে নামাচ্ছে, যেখানে কোয়াদ্রা জানে যে আইএসএলে স্ট্রাইকার হিসেবে বিষ্ণু চলবে না? আপনার কি লক্ষ্য আরএফডিএল চ্যাম্পিয়ন হওয়া? ঠিক আছে, একটা ব্যালেন্স রাখুন। বিষ্ণুকে দরকার হলে আপনি লাস্ট 20 মিনিট নামান স্ট্রাইকার হিসেবে, কিন্তু আপনি যাকে চাইছেন স্ট্রাইকার হিসেবে গড়ে তুলতে, তাকে কিন্তু আপনাকে আরএফডিএলও নামাতে হবে শুরু থেকে। একটা ব্যালেন্স রাখুন। ঠিক আছে, আমাকে ম্যাচটাও জিততে হবে, বার করতে হবে, সেক্ষেত্রে আমি অন্তত ফার্স্ট হাফটা নামাবো তাকে। আপনি অভিষেক কুঞ্জামকে কেন একের পর এক ম্যাচে নামিয়েছেন? অভিষেক কুঞ্জামকে দিয়ে যে আইএসএল চলবে না তো বহু আগে প্রমাণিত। ও তো সিএফএলেই খেলতে পারে না ভালো করে, তাকে ম্যাচের পর ম্যাচ নামানো হয়েছে, সিএফএলে নামানো হয়েছে, এমএলএ কাপে নামানো হয়েছে, বা যত সব ছোটো ছোটো টুর্নামেন্ট ইস্টবেঙ্গল খেলেছে, ইস্টবেঙ্গল রিজার্ভ টিম, সেখানে ওকে নামানো হয়েছে। টোটাল অপরচুনিটি ওয়েস্ট করা হয়েছে। আপনার দেবজিৎ রয়, সেটার মধ্যে যথেষ্ট শিক্ষা আছে, ওকে ঠিকঠাক গ্রুম করলে ও কিন্তু স্ট্রাইকার হতে পারবে। এই মুহূর্তে কি পারবে আইএসএলে? না, পারবে না। ঠিকঠাক করে আপনি যদি প্ল্যানিং করে ওকে গ্রুমিং করেন, আজ থেকে 1 বছর বাদে হয়তো আইএসএলে ও আপনাকে 30-40 মিনিট খেলে দেবে স্ট্রাইকার হিসেবে, নাম্বার 9 হিসেবে। কিন্তু আপনাকে পরিকল্পনাটা করতে হবে এবং অ্যাকর্ডিংলি এক্সিকিউট করতে হবে পরিকল্পনাটা। খালি ভাবলেন, কিছু করলেন না জীবনে। আপনি তো অঙ্ক পরীক্ষা তো পাস করতে পারবেন না স্কুলে, খালি ভেবেই যাচ্ছেন, কিছুই লিখছেন না। লাইকওয়াইজ আপনার ধরুন সাহিল হরিজন ছেলেটা আছে ইউনাইটেডে, ওর কিছু ত্রুটি আছে, কিছু ভালো জিনিস আছে, তো আপনি চাইলে তাকেও নিয়েও একটা পরিকল্পনা করে তাকে ডেভেলপ করতে পারেন। এই মুহূর্তে ওর অনেক সমস্যা আছে, কিন্তু হি ইজ কিউরেবল, মানে ইউ ক্যান ডেভেলপ হিম ফার্দার লাইকওয়াইজ। আরও একটা ছেলে আছে ইস্টবেঙ্গলের নিজের ইউথ ডেভেলপমেন্টে, অরূপ মণ্ডল। ছেলেটা দেখলাম আরএফডিএলে খেলছে, কালীঘাট এমএসের হয়ে, ভালো লম্বা চেহারা। ভারতের একটা সমস্যা হয়, অনেকে ভালো স্ট্রাইকারে খেলে অল্প বয়সের, কিন্তু তাদের উচ্চতা খুবই কম। তো অরূপ মণ্ডল উচ্চতা ভালো, চেহারা ভালো, পায়ের টাচ খুবই ভালো দেখলাম। কি ওকে আপনি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ডেভেলপ করতেই পারেন। ও সেকেন্ড স্ট্রাইকার হিসেবে আমি কিছু ঝলক দেখছিলাম আরএফডিএলে ম্যাচে, কালীঘাট এমএসের হয়ে ভালো খেলছিল। আর সবচেয়ে বড় ব্যাপার, ও ইস্টবেঙ্গলের ইউথ সিস্টেমে খেলেছে, বোধহয় অনূর্ধ্ব 13 বা 15তে খেলেছে। তো আপনি এদেরকে নিয়ে আসুন, একটা প্ল্যানিং করুন ঠিকঠাক করে এবং অ্যাকর্ডিংলি এক্সিকিউট করুন। আপনি দেখবেন একটা সময় আপনি সুপার জায়ান্টকে ধরে ফেলেছেন। মানে সুপার জায়ান্টের পেছন পেছন ছুটলে হবে না, কেন ও অনেকটা আগে দৌড় শুরু করেছে, 10 বছর আগেও দৌড় শুরু করেছে, বা 7 বছর আগে, যাই হোক সুপার জায়ান্ট শুরু করেছে। ইস্টবেঙ্গল যতদিনে ঢুকেছে অনেকটা টাইম গ্যাপেও এগিয়ে গেছে। তো আপনাকে একটু অন্য ট্র্যাজেক্টরি নিতে হবে। আপনি ক্রিকেটে দেখেন না আস্কিং রান রেট, আপনি হয়তো পিছিয়ে আছেন, তো আপনি যদি একই গ্রাফ ফলো করেন, আপনি তো সবসময় গ্যাপ থেকে যাবে। তো আপনাকে একটু অন্য ট্র্যাজেক্টরি নিতেই হবে। এবং কারা করবে, মানে আপনি আকাশ থেকে তো লোক পাবেন না। আপনার দেশে যারা ব্যবসায়ী আছে, ইমামি বলুন বা যারাই, তাদেরও যে একদম দুর্দান্ত মস্তিষ্ক তাও কিন্তু নয়। ক্লাব কর্তাদের ধরলাম নেই, কিন্তু এই মানুষই পারে। আপনার এই এদো পেদো যেসব ক্লাব কর্তা আছে, তাদেরকে আপনারা চাপ দিন, আপনারা ইনভেস্টারের লোকদের চাপ দিন, তাদের ভালো করে ভাবতে বাধ্য করুন। এরাই পারবে। মানে আপনাকে আকাশ থেকে কেউ আসবে না, মানে কোনো অবতার নেমে আসবে না, আমেরিকা থেকে ইউরোপ থেকে কোনো সুপারস্টার যাবে না গিয়ে উদ্ধার করার জন্য। এই যারা আছে তাদেরকেই একটু অন্যভাবে কাজ করতে হবে। আশা করি অনেকটা বোঝানো গেল। সকলে ভালো থাকবেন।